আমেরিকার মতো বন্ধু রাষ্ট্রকে আসলে শত্রুতে পরিণত করার মতো যেই বিষয়টা, সেটি আসলে সামাল দেওয়ার মতো অবস্থা তো ইউক্রেনের নেই। কিন্তু এই যে দুই দেশের মধ্যে যে একটা ফাটল ধরলো, এটাকে আসলে বরফ গলানোর বিষয়টা আসলে কিভাবে আসলে সম্ভব? ইউক্রেনের অবস্থা তাই। ওদিকে রাশিয়ার সঙ্গে সে যুদ্ধ করছে, একটা বিশাল পাওয়ার। এতদিন সে যুক্তরাষ্ট্রের মানে মানে দারুণ সাহায্য পাচ্ছিল এবং ইউরোপিয়ানদের, তবে যুক্তরাষ্ট্রের সাহায্য সবচেয়ে বড়। এখন সেই যুক্তরাষ্ট্রই সে অনেক জমি হারিয়েছে 20%। বাকি যে অংশটা আছে তার মধ্যে যে মিনারেলটা আছে ভালো, রেয়ার আর্থ, এটাকে আবার আমেরিকান নেওয়ার চেষ্টা করছে। এর জন্য আমি বলছি যে ইউক্রেন একটা ফাটাবাসের মধ্যে পড়ে গেছে। তবে যেন মনে হচ্ছে যে আলটিমেটলি ইউক্রেন হ্যাজ নো আদার অপশনস। তার মানুষের স্বার্থে ইকোনমিক বা পলিটিক্যাল ডিসিশন বা ডিপ্লোম্যাটিক এই সবগুলোকে রেস্টোর করার জন্য যেভাবে ফাইট করেছে, আমি তাকে স্যালুট জানাই। ইজ এ ট্রু প্যাট্রিয়ট। এটি কি ধরনের, এটা কি ডিপ্লোম্যাসি হলো? ভাইস প্রেসিডেন্ট জাম্প করলো উইদাউট এনি প্রোটোকল? হোয়াট এ ননসেন্স ইজ টু বি পিপলের হাতে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ আমরা দিয়েছি। ইউ ওয়েট ফর মোর ডেঞ্জারাস ইকোনমিক অ্যান্ড ফরেন পলিসি ডিজাস্টার। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি আজকে একটি টুইট করেছেন এবং ট্রাম্পের সাথে তার যে বাকবিতণ্ডা হয়েছে হোয়াইট হাউসে, সেটাকে আসলে তিনি রিগ্রেট বলে আসলে উল্লেখ করেছেন। বাংলায় আমরা সেটা অনুশোচনা, অনুতাপ কিংবা দুঃখ প্রকাশ যেটাই বলি না কেন, আমেরিকার মতো বন্ধু রাষ্ট্রকে আসলে শত্রুতে পরিণত করার মতো যেই বিষয়টা, সেটি আসলে সামাল দেওয়ার মতো অবস্থা তো ইউক্রেনের নেই। কিন্তু এই যে দুই দেশের মধ্যে যে একটা ফাটল ধরলো, এটাকে আসলে বরফ গলানোর বিষয়টা আসলে কিভাবে আসলে সম্ভব? ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, বরফ গলা কিভাবে হবে একটা তো আমরা বুঝতেই পেরেছি, যে ইউক্রেনের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল মিনারেল আছে, এটার প্রতি ডোনাল্ড ট্রাম্পের নজর রয়েছে। আমি ইউক্রেনের অবস্থাটা দেখছি, আপনারা আমাদের গ্রাম অঞ্চলে বলে যে ফাটাবাসের মধ্যে পড়া। ফাটাবাসে মানে দুদিকেই বাঁশ, কাটা বাঁশ, ফাটাবাস। এর মাঝখানে পড়লে যেদিকেই আপনি নড়বেন না কেন, ইউ উইল বি হার্ট, আপনি আপনি ইনজিওর হবেন, আপনার কেটে যাবে আপনার গা। ইউক্রেনের অবস্থা তাই। ওদিকে রাশিয়ার সঙ্গে সে যুদ্ধ করছে, একটা বিশাল পাওয়ার। এতদিন সে যুক্তরাষ্ট্রের মানে মানে দারুণ সাহায্য পাচ্ছিল এবং ইউরোপিয়ানদের, তবে যুক্তরাষ্ট্রের সাহায্য সবচেয়ে বড়। এখন সেই যুক্তরাষ্ট্রই সে অনেক জমি হারিয়েছে 20%। বাকি যে অংশটা আছে তার মধ্যে যে মিনারেলটা আছে ভালো, রেয়ার আর্থ, এটাকে আবার আমেরিকান নেওয়ার চেষ্টা করছে। এর জন্য আমি বলছি যে ইউক্রেন একটা ফাটাবাসের মধ্যে পড়ে গেছে এই যুদ্ধে গিয়ে। খুব দুর্ভাগ্য ইউক্রেনের জনগণের জন্য। আমি দেখছি যে মনে হচ্ছে যে এখন যে অবস্থাটা, তাতে ইউক্রেন বাধ্য হবে পিস ট্রিটিতে আসতে, এবং তার জমিকেও সে দিয়ে দিতে হবে রাশিয়াকে, প্রায় 20%, ইনক্লুডিং ক্রাইমিয়া। আবার যুক্তরাষ্ট্রকেও দিতে হবে তার মিনারেল, এটা রেয়ার আর্থ। কাজে অ্যাট দ্য এন্ড আসলে ইউক্রেনের জনগণের দুর্ভাগ্য যে তারা এমন একটা বন্ধুকে বিশ্বাস করেছিল, যে বন্ধু তার মন পরিবর্তন করতে পারে এবং তাদেরকে পথে বসিয়ে দিতে পারে। হ্যাঁ, এটাই পৃথিবীর অন্যান্য দেশ, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির ব্যাপারে একটা কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। তার কারণ যুক্তরাষ্ট্রের অন্য যারা বন্ধু আছে, তারা কিন্তু এই জিনিসটা তাদের মনে থাকবে, যে এই বন্ধুকে কি বিশ্বাস করা যায়? এই বন্ধুর মানে সাহায্যে কিংবা তার সঙ্গে পড়ে আমি একটা কোনো কাজে গেলাম, গিয়ে তো আমার 12টা বেজে যেতে পারে। এবং এই একই অভিজ্ঞতা কিন্তু কানাডা কিন্তু যে কয়টা যুদ্ধে আমরা যুক্তরাষ্ট্র, যেসব দেশে আমরা যুদ্ধ করেছি, ভিয়েতনাম, তারপরে আপনার কোরিয়া, অন্যান্য দেশে এবং মিডল ইস্টে, এখানে কিন্তু সবসময় কানাডা আমাদের সঙ্গে ছিল। মানে সবচেয়ে পরীক্ষিত বন্ধু, যে কখনো কোনো অপোজ করেনি। আমরা যেটা চেয়েছি ইউনাইটেড নেশনসে, সেদিকে ভোট দিয়েছে। এমনি একটা দেশকে আমরা এখন বলছি সে 51st মানে স্টেট অফ ইউএসএ। এগুলো কিন্তু অন্য সবাই কিন্তু তাকিয়ে দেখছে। পৃথিবীর অন্যান্য যে দেশগুলো যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করত, হ্যাঁ, যেমন মধ্যপ্রাচ্যের অনেক দেশ,
যারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে, ওরা তো দেখছে যে এর রেজাল্ট কি হতে পারে। কাজে এটা আমার যেন মনে হয় যে ইউক্রেনের ব্যাপারে, ইউক্রেন তো গেলই, ইউক্রেনের অনেক ক্ষতি হয়ে গেল, আর যুক্তরাষ্ট্রেরও কিন্তু ফরেন পলিসির ব্যাপারে হয়তো ভবিষ্যতে একটা ধাক্কা আসতে পারে। এটাই আমার মনে হচ্ছে যে এখানে মানে এটা একটা আজব ব্যাপার ঘটছে ওখানে। তবে যেন মনে হচ্ছে যে আলটিমেটলি ইউক্রেন হ্যাজ নো আদার অপশনস বাট টু এগেইনস্ট ইটস উইল একে পিস ট্রিটিতে আসতে পারে। তবে আমি একটা জিনিস বলবো, ইউরোপে কিন্তু আমরা এটা বারবার দেখেছি। ইউরোপে আপনি যদি 100 বছরের বেশি, মানে আপনি নেপোলিয়নিক ওয়ারের আগ থেকে যদি শুরু করেন এই পর্যন্ত, মানে 200 ইয়ার্স এর বেশি যদি আপনি হিস্ট্রি অ্যানালিসিস করেন, তাহলে আপনি কি দেখবেন? দেখবেন যে আপনার ইউরোপে ম্যাপ বারবার চেঞ্জ হচ্ছে। যে দেশগুলো একসময় ছিল তারা ডিসঅ্যাপিয়ার করে গেছে। যে আমরা যখন বড় হচ্ছি, তো একটা কান্ট্রির নাম ছিল যুগোস্লাভিয়া, এটা এখন 5-6টা কান্ট্রিতে ভাগ হয়ে গেছে। তারপরে ওখানে এখনো চলছে গোলমাল। তারপরে একসময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে একটা কান্ট্রি ছিল মন্টিনিগ্রো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে দের ইজ দ্য মন্টিনিগ্রো, আবার এখন মন্টিনিগ্রো হয়ে গেল আফটার দ্য কলাপস অফ দ্য সোভিয়েত ইউনিয়ন। এমনি অনেক এক্সাম্পল রয়েছে যে ইউরোপে আমরা দেখেছি যে যেখানে ফোর্সফুলি কোনো ট্রিটি করা হয়, সেই ট্রিটির পথ ধরে ভবিষ্যতে ওটা ভেঙে যায় এবং আরেকটা যুদ্ধ শুরু হয়। কাজেই ইউক্রেনের ব্যাপারে যদিও পিস ট্রিটি হবে, কিন্তু এটার ভবিষ্যৎ যে কি সেটা কিন্তু কমপ্লিটলি প্রেডিকশন করা কঠিন ব্যাপার। জি, প্রফেসর ডক্টর শওকত আলী, রাশিয়া আমেরিকা যে বন্ধু হবে এবং ইউক্রেনকে যে ডোনাল্ড ট্রাম্প দূরে ঠেলে দিবে, এটা আসলে সমীকরণটার কথা যদি আসলে বলি, যে বন্ধু রাষ্ট্রকে শত্রু বানানো, শত্রু রাষ্ট্রকে বন্ধু বানানো, ডোনাল্ড ট্রাম্প যে জটিল সমীকরণ খেলছে, এই সমীকরণটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে সমীকরণের ইংরেজি শব্দটা হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশন মেলানো ট্রাম্পের পক্ষেও সম্ভব নয়, এটা কারোর পক্ষে। ইউক্রেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা ছোট কান্ট্রি, ইকোনমিক্যালি কিন্তু বাংলাদেশের থেকেও অনেক ছোট। তাদের জিডিপি অ্যারাউন্ড 200, লিটল ওভার 200 বিলিয়ন। আমরা কিন্তু জিডিপি ওয়াইজ 450 বিলিয়ন অ্যারাউন্ড। আমাদের থেকে কিন্তু ছোট, কিন্তু আমি স্যালুট জানাই প্রেসিডেন্ট জেলেনস্কিকে, যে তার যে কারেজ, একটা যুদ্ধহত দেশ 10 ভাগের 1 ভাগ অংশ হারিয়েছে, একটা বৃহৎ পরাশক্তির কাছে বলা যায়। তারপরে হোয়াইট হাউস এসে সে জনগণের স্বার্থে, তার মানুষের স্বার্থে, ইকোনমিক বা পলিটিক্যাল ডিসিশন বা ডিপ্লোম্যাটিক, এই সবগুলোকে রেস্টোর করার জন্য যেভাবে ফাইট করেছে, আমি তাকে স্যালুট জানাই। ইজ এ ট্রু প্যাট্রিয়ট নো ম্যাটার হোয়াট। যেভাবে আপনার হোয়াইট হাউসে বসে তার রাষ্ট্রের স্বার্থের জন্য যে লড়াই করেছে, আনপ্যারালাল। তার এই শক্তির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অবশ্যই যে কথা আমি বলেছি যে ইকোনমিক ফেলিওর বিকজ অফ দি ট্যারিফ, যুক্তরাষ্ট্রের মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিপ্লোম্যাটিক্যালি আপনি দেখেন সেখানেও সে ফেলিওর হয়েছে। সে এটাকে ডিপ্লোম্যাসি বলে না, এটাকে হ্যান্ড টুইস্টিং পলিসি বা হেড টুইস্টিং পলিসি। ওই একটা কথা বলে না, যুক্তরাষ্ট্রের মতো বন্ধু যদি থাকে কারো, তাহলে তারা শত্রুর কোনো প্রয়োজন হয় না। দিস ইজ দি আপনার এক্সাম্পল। আপনি দেখেছেন যে একটা দেশকে $500 বিলিয়ন লিখে দিতে হবে। What a shame, what a nonsense, stupid policy. দুনিয়ায় মার দেবেও অনেক সময়, যে একটা কথা বলি আমরা, যে মার দেবো কিন্তু কামবে না। এটি কি ধরনের, এটা কি ডিপ্লোম্যাসি হলো? ভাইস প্রেসিডেন্ট জাম্প করলো উইদাউট এনি প্রোটোকল। হোয়াট এ ননসেন্স, স্টুপিড পিপলের হাতে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ আমরা দিয়েছি। ইউ ওয়েট ফর মোর ডেঞ্জারাস ইকোনমিক অ্যান্ড ফরেন পলিসি ডিজাস্টার। তবে আমি একটু খুশি হয়েছি এই কারণে, সেটা আমি বলেন কি, গাজার কে বলাই হয়েছে যেটা আমি আমেরিকা নিয়ে নিলাম এবং এখান থেকে সবাইকে ফেলে দেবো। আপনার এলেন মাস্ক আর আমরা যে ওখানে চা খাবো, আনন্দ ফুর্তি করে বেড়াবো, ডিস্কো ড্যান্স বানাবো, অনেক কিছু করেছে সাগরের পাশে, ভূমধ্য সাগরের পাশে আনন্দ করবো। আর আরবের বলা হবে যে তোরা সব খরচ দিবে, আনন্দটা আমার, খরচ তো তোমাদের। আর সমস্ত গাজা নিয়েছে। ওখানে
একটু কারেজিয়াস একটা বিষয় হলো ফিলিস্তিনের মানুষ, আরবদের মানুষ, গাজাবাসী তাদেরকে ঠিক এইভাবে মানে তার ব্লাফিং কে গ্রহণ না করে তার বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হওয়া তারা একটা সুযোগ দেখলো যে কি হয়েছে, খালি হাতাহাতি বাকি আছে। আমি জীবনে কখনো কোন দেশে নেভার ইন মাই লাইফ, আমি সাংবাদিকতা ছিলাম, আমি একটা পত্রিকা দৈনিক দেশ পত্রিকার এডিটোরিয়াল স্টাফ ছিলাম অ্যাটলিস্ট 5 ইয়ার্স ঢাকায়। আমি কোন রকম কোন দেশে এগুলো আমি দেখিনি যে দুটো প্রেসিডেন্ট সেখানে কথা বলছে, একটা ভাইস প্রেসিডেন্ট সেখানে প্রভোগ করে আর কথা বলে, মানে ইয়ারকে মারা মতো, সামান্য কোনো ডিসেন্সি নেই। এটা কি ধরনের মানে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে এই লোকগুলো কিভাবে আসলে আমি বুঝতে পারছি। যে কথাটা আমি বলেছি যে দেখেন পুতিন একটা ডিক্টেটর, একটা দেশকে দখল করে নিচ্ছে, এটা কমপ্লিটলি একটা মানে আনথিঙ্কেবল যে সেখানে যখন জেনারেল অ্যাসেম্বলিতে ভোটাভুটি হলো যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে, পুতিনের পক্ষে। আপনি দেখেন সিকিউরিটি কাউন্সিলের যে মিটিং হলো সেখানে পুতিন, যুক্তরাষ্ট্র, চায়না এবং নর্থ কোরিয়া সম্ভবত একযোগে ভোট দিল পুতিনের পক্ষে, মানে কমপ্লিটলি এগেইনস্ট দ্য ফ্রি ওয়ার্ল্ড। ওই যে বললাম যে ফ্রি ওয়ার্ল্ড, ফ্রি মার্কেটের বিরুদ্ধে তার যে পলিসি, ডিক্টেটোরিয়াল পলিসি, এটা যুক্তরাষ্ট্রের মানুষকে অনেকদিন তার খেসারত দিতে হবে। আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইউরোপে এই জেলোনেস্কিকে কত তাকে মাথায় তুলে খালি নাচতে বাকি আছে তার কারণে একটা ছোট দেশের প্রেসিডেন্ট। হাওয়ার তারা তাকে একটু প্যাসিফাই করার চেষ্টায় আছে, তারা বলছে ভাই তোমার তো হাত পাথরের নিচে, তো যেভাবেই হোক যুক্তরাষ্ট্র বড় দেশ, তার সাথে মিলে তুলে চলো, দেখা যাক কিছু উদ্ধার করা যায় না। কিন্তু আমি তার কারেজকে আই স্যালুট, ইটস এ ট্রু প্যাট্রিয়ট। আমি যা বলেছি এরকম আমি দেখিনি। ফাইট, নিচে অপমানিত হলো দেশ, তার মানুষ, তার সৈনিক যারা যুদ্ধক্ষেত্রে রয়েছে, ফ্রন্টে রয়েছে, কাউকে তিনি অবহেলা করেনি। ইউক্রেনের মানুষগুলো যেভাবে তাকে উচ্ছ্বসিত প্রশংসা করেছে, আই স্যালুট হিজ লিডারশিপ। থ্যাংক ইউ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।